আসসালামু আলাইকুম। আমি ডাক্তার ফ্লোরিডা রহমান, ঢাকা মেডিকেল কলেজের রিপ্রোডাক্টিভ এন্ডোক্রাইনোলজি এবং ইনফার্টিলিটি বিভাগের সহযোগী অধ্যাপক। দর্শক, আমি সাধারণত বন্ধ্যাত্ব রোগী এবং অনেক দিন ধরে যারা বন্ধ্যাত্ব সমস্যায় ভুগছেন, পুরুষ বন্ধ্যাত্ব, জরায়ুর টিউমার, এন্ডোমেট্রিওসিস, তারপরে টিউবাল ফ্যাক্টর, আইভিএফ, এইসব বিষয় নিয়ে কাজ করি। আর অপারেশনের মধ্যে আমি সব ধরনের অপারেশনে যদিও পারদর্শী, তারপরে ইনফার্টিলিটি বিশেষজ্ঞ হিসাবে আমি ল্যাপারোস্কোপি এবং হিস্টোস্কোপি এগুলা অনেক বেশি করে থাকি। এন্ডোমেট্রিওসিসের ফার্টিলিটি প্রিজার্ভিং সার্জারিগুলোও আমি করে থাকি। আসসালামু আলাইকুম দর্শক, এখন আমি বলবো আইওআই সম্পর্কে। আইওআই খুবই সাধারণ একটা পদ্ধতি, যেটা বন্ধ্যাত্ব রোগের চিকিৎসার জন্য আমরা অনেক দিন ধরে ব্যবহার করছি এবং সুদূর আরব দেশে কিন্তু অনেক আগে থেকেই আইওআই পদ্ধতি চালু আছে। তো আইওআই পদ্ধতিটা কি, এটা নিশ্চয়ই আপনার জানার ইচ্ছা। আইওআই হচ্ছে এমন একটি পদ্ধতি যেখানে ইন্ট্রা ইউটেরাইন ইনসেমিনেশন, মানে স্বামীর যেই সিমেন্ট বা বীর্য সেটাকে প্রসেসিং করে কিছু মিডিয়া বা ওষুধের মাধ্যমে পরিষ্কার করে সেটাকে আরো ভালো অংশটুকু আমরা জরায়ুর ভিতরে স্থাপন করে দিই। জরায়ুটা কিন্তু স্ত্রীর জরায়ু। বাংলাদেশের নিয়মে কোনো ডোনারের কোনো সুযোগ নেই। আচ্ছা, তো আইওআই পদ্ধতি কাদের দরকার? আইওআই পদ্ধতিতে দেখা যাচ্ছে যে কিছু কিছু দম্পতি, বিশেষ করে পুরুষ ঘটিত কারণ যদি থাকে, অলিগোজুসপার্মিয়া, যদি 15 মিলিয়নের চেয়ে কম সিমেন্ট কাউন্ট থাকে পার এমএল, যদি ইমিউনোলজিক্যাল কারণ থাকে সেখানে, যদি তার কোনো ইজাকুলেটরি ডিফেক্ট বা ইরেকটাইল ডিফেক্ট বা হাইপোস্প্যাডিয়াস, তখন। আর ফিমেলের কারণের মধ্যে দেখা যায় যে আনএক্সপ্লেইন ইনফার্টিলিটি, যেটা পুরুষ মহিলা দুজনেরই কারণ, অন্তত 3 থেকে 6 সাইকেল কিন্তু আমরা আইভিআই করার নির্দেশনা আছে, তারপরে আমরা আইভিএফ এ যেতে পারবো। এন্ডোমেট্রিওসিস গ্রেড 1, গ্রেড 2, স্টেজ 1, স্টেজ 2, পলিসিস্টিক ওভারি যারা অনেক ইনজেকশন দিয়ে সফল হয় নাই, তখন আমরা আইভিআই পদ্ধতিতে যেতে পারি। আর লো ওভারিয়ান রিজার্ভ বা ডিম্বাণু যাদের খুব কমে গেছে, তাদেরও আইভিএফ এর পরিবর্তে আমরা ইনজেকশন দিয়ে আইভিআই করতে পারি। আর আইভিআই করার একটা পূর্ব শর্ত আছে। আইভিএফ যেমন সবাইকে মোটামুটি করা যায়, টিউব ভালো থাকলো কি থাকলো না এগুলো নির্ধারণ করার কোনো দরকার নেই, কিন্তু আইভিআইয়ের আগে দুইটা জিনিস দেখে নিতে হবে। একটা হচ্ছে তার ডিম্বাণুর পরিমাণ ঠিক আছে কিনা, মানে অন্তত পক্ষে 2টা থেকে 3টা ডিম্বাণু আমরা চাই একটা আইভিআইয়ের সময়। আর সেটা এই ডিম্বাণুগুলো তৈরি করা হয় আবার ওষুধ বা ইনজেকশনের মাধ্যমে। আর আরেকটা হচ্ছে যে তার শুক্রাণু, শুক্রাণুটাও কিন্তু পর্যাপ্ত থাকতে হবে। যেমন 8 মিলিয়ন বা 7 মিলিয়নের নিচে যদি থাকে শুক্রাণুর পরিমাণ, তাহলে কিন্তু আইভিআই সাকসেসফুল হওয়ার চান্স তেমন থাকে না। আর আরেকটি হচ্ছে অন্তত পক্ষে একটা টিউব, ফেলোপিয়ান টিউব, 2টা টিউব থাকে, তার একটা অবশ্যই খোলা থাকতে হবে। টিউব যদি না খোলা থাকে তাহলে কিন্তু আইভিআই কখনোই করা যাবে না। সুতরাং আইভিআই করার আগে আমার টিউব টেস্ট, যেটা আমরা স্যালাইন ইনফিউশন সোনোগ্রাফি বা হিস্টেরোসালপিঙ্গোগ্রাফি বা ল্যাপারোস্কোপি যেটার মাধ্যমে করে থাকি, সেটা করে টিউব খোলা আছে অন্তত একটা, এটা নির্ধারণ করতে হবে। তাহলে কখন আমরা আইভিআইটা করি? আইভিআইটা করি যখন ইনজেকশন দিয়ে স্টিমুলেশন করার পরে একটা ডিম্বাণুর সাইজ অপটিমাম হয়, 18 থেকে 22 মিলিমিটারের মতন হয়, তখন আমরা করতে, আমাদের মিনিমাম 1টা থেকে 3টা ডিম্বাণু আমরা চাই, ম্যাচিউর ফলিকল। এরপরে আমরা আইভিআইটা করি। আইভিআই করার একই রকম আইভিএফ এর মতনই আইভিআইতেও আমাদের একটা ট্রান্সফার ক্যাথেটার থাকে, ওই ক্যাথেটার দিয়ে আমরা শুক্রাণুটা দিয়ে দেই জরার মধ্যে, এবং 15 দিন পর আমরা একটা বিটা সিজি টেস্ট করি, 14 বা 15 দিন পরে। আইভিআই রোগীগুলোকেও আমরা লুটিয়াল সাপোর্ট দিয়ে থাকি। এখন দর্শক, লুটিয়াল সাপোর্ট দিয়ে আইভিএফ এর মতনই কিন্তু পরবর্তীতে আমরা ওই রোগী পজিটিভ হলে তাদেরকে সেভাবে প্রেগন্যান্সি কন্টিনিউ করি। আর আইভিআই পদ্ধতির রিস্ক কোনো আছে কিনা এটা অনেকের জানার আগ্রহ থাকতে পারে। আইভিআই পদ্ধতিতে কিন্তু খুব বেশি রিস্ক নেই, কারণ আমরা এখানে যে ইনজেকশনটা ব্যবহার করি সেই ইনজেকশন অনেক বেশি হাই ডোজে না, আমরা একটু লো ডোজে ইনজেকশন ব্যবহার করি যাতে ডিম্বাণু কম আসে। তারপরেও দেখা যায় কোনো কোনো রোগীর কিন্তু ওভারিয়ান হাইপার স্টিমুলেশন সিনড্রোম হতে পারে।
এটাই আমাদের আর কোনো রোগীর আইওআই করার পরে মাল্টিপল প্রেগন্যান্সি বা একাধিক প্রেগন্যান্সি হতে পারে, একটোপিক প্রেগন্যান্সিও হওয়ার একটা চান্স থাকে। অনেক সময় স্টেরিলাইজেশন বা জীবাণুমুক্ত পরিবেশ যদি সঠিকভাবে নিশ্চিত না করা যায় তাহলে কিন্তু আইওআই করার পরে পেলভিক ইনফেকশন বা ইন্ট্রাইউটেরিন ইনফেকশনও হতে পারে। তাহলে এগুলা হচ্ছে স্বাভাবিক নিয়মে হওয়ার কথা না। এবার আমি আসি আইওআই তে খরচ কত হয়। আইওআই তে খরচ কিন্তু খুবই কম। ইনজেকশন গুলা যদি আপনারা নিজেরা দেন এবং টিবিএস এর যদি খরচটা আপনারা নিজেরা দেন, এরপরে অনলি আইওআই এর জন্য খরচ হবে 15 থেকে 18,000 টাকা, বা কোনো ল্যাবে হয়তো 20-30 হাজার টাকাও নিয়ে থাকে, এটা তাদের ব্যাপার। কিন্তু আইওআই এত এক্সপেন্সিভ হওয়া উচিত নয়, কারণ এটা অনেক সাধারণ একটা পদ্ধতি। আর এরপরে আসি যে আইওআই তে সাকসেস রেট কি আসলেই আছে নাকি। আইওআই তে সাকসেস রেট অনেক সব চিকিৎসার পদ্ধতির মতনই অনেক ফ্যাক্টরের উপর নির্ভর করে। তারপরেও যদি সমস্ত ফ্যাক্টরকে নিউট্রাল ভাবে ধরে আমি এটার ফ্যাক্টর ধরি যে কারোর যদি শুক্রাণু 8 মিলিয়নের চেয়ে বেশি থাকে এবং জরায়ুর অন্যান্য সমস্যাগুলো ওরকম খুব বেশি না থাকে, তখন কিন্তু কিউমুলেটিভ 3টা সাইকেলে আইওআই সাকসেস রেট এমনকি 14 থেকে 18% হতে পারে। তো এটা কিন্তু কম না, এত স্বল্প খরচে আপনি সাকসেস রেটটা পেয়ে যাচ্ছেন। আর আইওআই এর থেকে যে বাচ্চাগুলো হয় আইওআই পদ্ধতির মাধ্যমে চিকিৎসা করার পর, তাদেরও কিন্তু কোনো ধরনের জন্মগত ত্রুটি বা অন্য কোনো সমস্যা হয় না। যেটা হতে পারে সেটা সেই পার্সনের ইন্ডিভিজুয়াল, এটা আইওআই এর কোনো পদ্ধতির জন্য না। ধন্যবাদ।